নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। কাতারের প্রথম সারি শিল্পপতিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে তাদের ভারতে আসার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 33 জন। রবিবার থেকে হরিয়ানায় নতুন করে জাট আন্দোলন শুরু হলো। রোহতক জেলার জেসিয়া গ্রাম থেকে শুরু হয়েছে ধর্ণা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতে ব্যবসার সুবর্ণ সুযোগ রয়েছে। 80 কোটি তরুণ তরুণী আমাদের সবথেকে বড় শক্তি। এই সুবিধে কাজে লাগান, ভারতে বিনিয়োগ করুন। এই ভাষাতেই কাতারের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে তাদের ভারতে আসার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্যবসার সুবর্ণ সুযোগ রয়েছে। 80 কোটি তরুণ তরুণী আমাদের সবথেকে বড় শক্তি। এই সুবিধে কাজে লাগান, ভারতে বিনিয়োগ করুন। এই ভাষাতেই কাতারের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে তাদের এদেশে আসার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শিল্পপতিদের তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছেন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, রেলওয়ে ও সৌরশক্তির মতো ক্ষেত্রে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। রবিবার তার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসার কথা। এর আগে শনিবার স্থানীয় একটি মেডিকেল ক্যাম্পে এখানে কর্মরত ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের তিনি আশ্বাস দেন, এখানে তাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সে ব্যাপারে তিনি কাতারের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। मित्रों का बहुत अभिनंदन करता हूं कि उन्होंने यहां पर बड़ी प्रतिष्ठा भरी जिंदगी जीते हैं। भारत से कमाई भी ज्यादा है, लेकिन उसके बावजूद भी भारत से जो वर्कर यहां काम कर रहे हैं उनके लिए वो लगातार हेल्थ चेकअप के कार्यक्रम करते हैं। आशा करता हूं कि मेहनत जरूर करें, लेकिन मेहनत के साथ साथ अपने शरीर को भी उस हिसाब से सज्ज रखना चाहिए। এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে গুরুত্বপূর্ণ এই বাঁধের উদ্বোধন করেন মোদী। চিস্ত ই শরীফে হরিরুদ নদীর উপর 1700 কোটি টাকা দিয়ে এই বাঁধটি নির্মাণ করেছে ভারত। এর জলে 75,000 হেক্টর জমিতে সেচের ব্যবস্থা হবে। উৎপন্ন হবে 42 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি। আফগানিস্তানে আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যামের উদ্বোধন করে শনিবার রাতেই দোহা পৌঁছান নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারের প্রধানমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হলো এবং আহত হয়েছে 33 জন। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হলেও আহত হয়েছেন 33 জন। রবিবার ভোর 5:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে ছুটে আসা একটি বাস সজোরে একটি গাড়িতে ধাক্কা মারে। এর ফলে বাসটি এবং দুটি গাড়ি 20 ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস এবং দুটি গাড়ি পুনের দিক থেকে আসছিল। একটি গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেই গাড়ির যাত্রীদের সাহায্য করার জন্য অন্য একটি গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় বাসটি এসে ধাক্কা মারে। নিহতদের মধ্যে 13 জন পুরুষ এবং 4 জন মহিলা রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার থেকে হরিয়ানায় নতুন করে জাট আন্দোলন শুরু হলো। রোহতক জেলার জোশিয়া গ্রাম থেকে শুরু হয়েছে ধর্ণা। রবিবার থেকে হরিয়ানায় নতুন করে জাট আন্দোলন শুরু হলো। রোহতক জেলার জেসিয়া গ্রাম থেকে শুরু হয়েছে ধর্ণা। রোহতক পানিপথ সড়কের ধারে তাবুক খাটিয়ে অবস্থানে বসেছেন জাট আরক্ষণ সংঘর্ষ সমিতির সদস্যরা। এই সংগঠনের সভাপতি রামভগত মালিক বলেছেন, তারা হরিয়ানার 15টি জেলায় শান্তিপূর্ণভাবে ধর্ণা শুরু করেছেন। সংরক্ষণ ছাড়াও আগের বারের আন্দোলনের সময় তাদের সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনের সময় নিহতদের শহীদদের মর্যাদা দেওয়া, তাদের পরিবারের একজনের চাকরি এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন ঘিরে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে হরিয়ানা রাজ্য সরকার। নিরাপত্তা কঠোর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কেউ উস্কানি বা গুজব ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। সোনিপত জেলায় অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব রামনিবাস বলেছেন, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন স্থানে 5000-এরও বেশি আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আরও 15 কোম্পানি আধা সেনা চেয়ে আবেদন জানানো হয়েছে। যদিও একটি সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো ঝুঁকি নিতে চাইছে না। सरकार ने इसके बारे में व्यापक तैयारियां कर रखी हैं। हमारे पास अब तक 55 पैरामिलिट्री फोर्स की कंपनी आ गई हैं, जिसमें सीआरपीएफ है, आरएएफ है, आईटीबीपी, बीएसएफ, ये सारी कंपनी आ गई हैं और सभी ज़िलों में हमने इनको डिप्लॉय कर दिया है। इसके साथ ही जहाँ जहाँ पे हमने धरना स्थल मुकर्रर किए हैं, हम सभी को परसुएट कर रहे हैं कि वहाँ पे अपना धरना शांतिपूर्वक तरीके से करें और उनको ये भी बताया जा रहा है कि अगर किसी प्रकार की अप्रिय घटना घटती है तो उसके लिए वो व्यक्तिगत तौर पे जिम्मेवार होंगे। तो ये सारी प्रक्रिया चल रही है। অনির্দিষ্ট সময়ের জন্য পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এর আগে এবছরের ফেব্রুয়ারিতে জাট আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল হরিয়ানা। আন্দোলনকারীরা মোনাক খাল দিয়ে দিল্লিতে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। তারা জাতীয় সড়ক এবং রেল অবরোধ করেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার হরিয়ানা সরকার সতর্ক। সোনিপত জেলায় পশ্চিম যমুনা খালের পাহারায় আধা সেনা মোতায়েন করা হয়েছে। সড়ক ও রেলপথ অবরোধ মুক্ত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আকিল জানিয়েছেন, প্রতিটি জেলায় ধর্নার জন্য একটি করে স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানেই আন্দোলন চালাতে হবে। 7টি সংবেদনশীল জেলায় 144 ধারা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে একসঙ্গে 5 জনের বেশি রাস্তায় চলতে পারবেন না। रोड ब्लॉकेड या जो रेलवे ट्रैक को जो ब्लॉकेड हो सकता है पॉसिबल, उसको रोकने के लिए पूरी फुल तैयारियां की हैं। निर्देश भी दे दिए गए हैं कि जो मौके के अफसर जो भी हैं वहां मौजूद, वो मौके के हिसाब से जो भी ज़रूरी कार्रवाई बनती है वो ज़रूरी कार्रवाई को करें। वायलेंस को रोकने के लिए और किसी भी रोड ब्लॉक को रोकने के लिए जो भी फुल पावर जो कानून जो हमारे फील्ड ऑफिसर्स को देता है उसके हिसाब से और वो कार्रवाई कर सकते हैं। গত কয়েকদিন ধরেই ওই জেলাগুলিতে আধা সেনা টহলদারি চালাচ্ছে। অশান্তি রোখার জন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার পরিস্থিতির উপর নজর রাখছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম স্বাদে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সাত সকালে বাংলাদেশে এক পদস্থ পুলিশ আধিকারিকের স্ত্রীকে তার নাবালক সন্তানের সামনে কুপিয়ে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনা বাংলাদেশের চট্টগ্রামে। সাত সকালে বাংলাদেশের এক পদস্থ পুলিশ আধিকারিকের স্ত্রীকে তার নাবালক সন্তানের সামনে কুপিয়ে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বন্দর শহর চট্টগ্রামে বাইকে চেপে এসে ৩ দুষ্কৃতী তার উপর হামলা চালায়। ওই পুলিশ অফিসার জঙ্গি দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান করেছেন। এ কারণে উগ্রপন্থীরাই বদলা নিতে তার স্ত্রী মাহমুদা আক্তারের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আমরা কে করেছেন এটা জানতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা হয়তো খুব শীঘ্রই এই ক্রিমিনালকে আমরা বের করতে পারব। এদিন সকালে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা। ওরা উন্ডা করে ওখানে দাঁড়াই, তারপর একজন দৌড়ায় আছে, আম্মুকে নিচে পালা দিয়ে চাকু ঢুকাই দিয়েছিল, আরেকজন ঘুরে মেরে ফেলছে। বাবুল বর্তমানে ঢাকাতে কর্মরত। বাবুল বহুবারই জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়েছেন। চট্টগ্রামের গোয়েন্দা শাখার এডিশনাল ডেপুটি সুপার হিসেবে তিনি বিভিন্ন জঙ্গি হামলা সংক্রান্ত মামলার তদন্তে নিযুক্ত ছিলেন। জঙ্গি দমনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত এপ্রিলে তার পদোন্নতি হয়। গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মুক্তার আহমেদ বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নিযুক্ত ছিলেন বাবুল। এ কারণে জঙ্গিরাই তার স্ত্রীর উপর হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এখন খতিয়ে দেখছি, এই রাস্তায় ওয়েলফুড থেকে শুরু করে মন্দির পর্যন্ত অনেকগুলো সিসি ক্যামেরা আছে। সবগুলোর ফুটেজ নিয়ে আমরা আসলে এদের চেহারা শনাক্ত করতে পারবো। এবং বাবুল আক্তার যেহেতু জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে অনেক কাজ করেছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং আশা করি খুব দ্রুততার সঙ্গে আমরা এদেরকে গ্রেপ্তার করতে পারব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পথ দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়ার আলমপুর। ঘাতক ট্রেলারের চালককে গণপিটুনি দিয়ে ট্রেলারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পথ দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়ার আলমপুর। ঘাতক ট্রেলারের চালককে ধরে ফেলে দেয়া হলো গণপিটুনি। এরপর ওই ট্রেলারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রবিবার দুপুর 1:15 নাগাদ আলমপুর মোড়ে রাস্তা পেরোনোর সময় মা ও মেয়েকে পিষে দেয় বেপরোয়া একটি ট্রেলার। এরপরে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়ির উপর চড়াও হন। চালককে ধরে শুরু হয় গণপিটুনি। আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। এলাকাবাসীর অভিযোগ, ওই অঞ্চলে প্রায়ই দুর্ঘটনা হয়। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ। এর প্রতিবাদে আলমপুরে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে উদয়পুর টাউন হলে রবিবার শুরু হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির ষোড়শ সম্মেলন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির ষোড়শ সম্মেলন রবিবার শুরু হলো প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। এদিন উদয়পুর টাউন হলের মাঠে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ। দুদিনের সম্মেলন চলবে উদয়পুর টাউন হলে। সূর্যের প্রখর উত্তাপ, গা পুড়ে যাওয়ার উপক্রম, তারপরও চেতনা সমৃদ্ধ নারীদের দীপ্ত মিছিল সমাবেশ দেখল শহর উদয়পুর। গোটা মহকুমা থেকে ঝাঁকে ঝাঁকে ঘরের মায়েরা বোনেরা সামিল হয়েছেন নিজেদের প্রিয় সংগঠনের ডাকা সমাবেশে। আর শপথ নিলেন দেশের সাম্প্রদায়িক শক্তি বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে ও রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়নকে স্তব্ধ করার প্রতিক্রিয়ার শক্তির বিরুদ্ধে সংগ্রামকে আরও তীব্র করার।
নারীদের অধিকার রক্ষা ও অনায়াসে সংগঠনকে মজবুত করার আহ্বান জানালেন নারী নেত্রীরা। এদিনের সমাবেশে মালতী ভৌমিকের সভানেতৃত্বে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভানেত্রী রমা দাস, রাজ্য সম্পাদিকা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বিভাগীয় সম্পাদিকা সুনীতি সাহা। রমা দাস ও ঝর্ণা দাস বৈদ্য উভয়ই আলোচনায় বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, ভারতবর্ষের মানুষ তো ত্রিপুরার মানুষ নয়। ভারতবর্ষের মানুষ মনে করেছে কংগ্রেস থেকে অন্তত কিছুটা ভালো হলো, মন্দ কি আমরা বিজেপিকে ভোট দেবো। কিন্তু বামপন্থীরা বারবার একই কথা উচ্চারণ করেছে, কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, দুটো দলই দলিতদের স্বার্থ রক্ষাকারী দল, দুটো দলই পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী দল। গরিবদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য এরা কিছু করবে না। তাদের স্লোগান মিথ্যা, তাদের প্রতিশ্রুতি প্রহসন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া বর্ণারণ ইসলামিয়া আলিম হাই মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ আমানুল্লাহকে মাদ্রাসা আলিম পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করার সুবাদে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে কৃতি সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক পান্না আহমেদ সহ অন্যান্যরা। 2016 সালের মাদ্রাসা আলিম পরীক্ষায় রাজ্যের প্রথম স্থানাধিকারী সোনামুড়া বর্ণারায়ণ ইসলামিয়া আলিম হাই মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ আমানুল্লাহকে তার মাদ্রাসার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, মাদ্রাসাটি 2013 সালে হাই মাদ্রাসায় উন্নীত হয়। এই প্রথমবারের মতো মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় দুজন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এদের মধ্যে একজন আমানুল্লাহ। প্রথমবারের মতো এ মাদ্রাসা থেকে পরীক্ষায় বসে। রাজ্যের মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমানুল্লাহ। আর এই স্থান অধিকারের সুবাদে রবিবার তাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক পান্না আহমেদ, মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শাহ আলম, বর্ণারায়ণ মাদ্রাসার ইনচার্জ মোহাম্মদ জলিল, যাত্রাপুর থানার ওসি কে কলই সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক পান্না আহমেদ বলেন, ছুটে যেতে হয় যে আমরা যেখানে শুনি মেয়েদের তার নির্দিষ্ট যে বয়স, বিয়ের যে বয়স 18 বছর, সেই 18 বছর আগেই অনেকখানি বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের যেতে হয় আইন মাফিক, আমাদের বিয়ে বন্ধ করতে হয়। অনেকখানি আমরা বন্ধ করেছি, আমাদের করতে হয়, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বন্ধ করতে হয়। 18 বছরের আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কোনো মেয়েকে আপনারা বিয়ে দেবেন না। সে মানসিকভাবে, সে শারীরিকভাবে কোনোভাবে বিয়ের জন্য সে তৈরি হয় না। সেজন্য 18 বছরের পূর্বে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যেমন আইনগতভাবে অপরাধ, তার প্রতি শুধু আইনগত কথা যদি আমি বাদও দিই, বাবা হিসেবে, অভিভাবক হিসেবে একটা ছোট মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য একটা বড় অন্যায় হবে। সে ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি ভালো থাকো, তুমি আরো বড় হও। স্কুলে, মাদ্রাসায় শিক্ষক মহাশয়দের তুমি শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে। বাড়িতে মা বাবা তোমার সবকিছু, তারাই পৃথিবীতে তোমাকে এনেছেন, তারাই সবকিছু, তারাই শেষ কথা। তাদের কথা শুনবে, তাদেরকে শ্রদ্ধা করবে। এলাকায় গুণীজনদের যারা অভিভাবকরা আছেন তাদের তুমি শ্রদ্ধা করবে, তাদের কথা শুনবে। তুমি এতটুকু মনে রেখো, এই পৃথিবীতে তুমি যখন বড় হবে, বা আমরাই যে যতটুকু বড় হয়েছি,
এদিনের এই অনুষ্ঠানে এলাকার সমস্ত অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হলো উদয়পুরে। বেপরোয়া গাড়ি কেড়ে নিল ৬৫ বছরের সত্যবালা শর্মার জীবন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর থানাধীন মাতাবাড়ি এলাকায়। আবারও এক প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হল উদয়পুরে। বেপরোয়া গাড়ি কেড়ে নিল ৬৫ বছরের মহিলা সত্যবালা শর্মার জীবন। রবিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে রাধাকিশোরপুর থানাধীন মাতাবাড়ি এলাকায়। ঘটনায় জানা যায়, প্রতিদিনকার মতো সত্যবালা শর্মা বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে। মাতাবাড়ি কল্যাণসাগরের চারপার ঘুরে জাতীয় সড়কের পাশে নিজ বাড়ির সামনে যখন আসছিলেন, সেই সময় বেপরোয়া এক গাড়ি ধাক্কা মারে তাকে। তাতেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পথ চলতি মানুষ সাথে সাথে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। সত্যবালা শর্মাকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সত্যবালা শর্মার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আসছিলাম না, আমি তো সকালবেলা ঘুমতে উঠে মর্নিং ওয়ার্কে মাঠ দিকে চারবার ঘুরে আইয়া সকালে একটা দোকানে ফুটপাতে শাখাইতে আসছিলাম। এমন সময় ওই তারা বাড়ির সামনে জটলা দেখলাম, মানুষের ভিড়। এই যে যিনি মারা গেছেন সত্যবালা শর্মা, এনের বাড়ির সামনে এই মানুষের ভিড়। তখন আমি চাটা খাওয়ান বাদ দিয়ে দৌড় দিয়ে গেলাম। দৌড় দিয়ে গিয়া দেখি ফিরে রয়েছে। তো ইমার্জেন্সি একটা গাড়িরে থামাইয়া ওই গাড়িটা দিয়ে লিয়ে গেছি। আইনা ফুলকুমারি পর্যন্ত আনছি। ফুলকুমারি পর্যন্ত আনানোর পরে ওই ফায়ার সার্ভিসেই আনছি। কি হয়েছে ঘটনাটা? ঘটনা তো আমি দেখছি না। কি শুনছেন? শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট। বাড়ি দিচ্ছে নাকি? হ্যাঁ, বাড়ি দিচ্ছে। এটাই কি গাড়ি আছে শুনছি, মারুতি। এখন আমি কারণ আমি দৌড় দিয়ে গিয়ে ডিটেলস কিছু জিজ্ঞাসা পারছি না যে এটা কি গাড়ি। আমি রুপড়ে লই যাই বলছি সোজা। রাস্তার পাশে কাজ করতেছিল নাকি? না না, রাস্তা বাড়িই রাস্তার পাশে। মানে দেখি সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি কাপড় সাইডে কাপড়টা ধুয়ে রোদ দেয় বেড়াতে। এই এমন সময় ঘটনাটা। বাড়ি কোন জায়গায়? মাতার বাড়ি। আমার নাম স্বপন আচার্য, এর নাম সত্যবালা শর্মা। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় অনুরূপ এক দুর্ঘটনায় আরও এক প্রাতঃভ্রমণকারীর মৃত্যু হয়েছিল। পুলিশ একটি মৃত্যু মামলা গ্রহণ করেছে এবং ঘাতক গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব পরিবেশ দিবস পালন করল বিশালগড় বন দপ্তর। এর অঙ্গ হিসেবে রবিবার বিশালগড় মহকুমা বন দপ্তরের উদ্যোগে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হল করে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ও মানুষ ভাই, জন্মদিনে শুভ দিনে চলো গাছ লাগাই। বন নেই যেখানে, প্রাণ নেই সেখানে, এবং বন মানব সভ্যতার আতুর ঘর ইত্যাদি স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করল বিশালগড় বন দপ্তর। এর অঙ্গ হিসাবে রবিবার বিশালগড় মহকুমা বন দপ্তরের উদ্যোগে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ অনুষ্ঠানের আয়োজনও করা হয়। জেলা বন আধিকারিক সঞ্জীব দাসের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়। তাছাড়া বিশালগড় মহকুমা বন আধিকারিক পৈশালী রায় এবং ফরেস্ট রেঞ্জার দয়াময় চক্রবর্তী সহ দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন আধিকারিক পৈশালী রায় জানান, এই বিশ্ব পরিবেশ দিবসে মূল থিম হচ্ছে বনদস্যুদের হাত থেকে বনজ সম্পদকে রক্ষা করা। এর জন্য জাতীয় সড়কের পাশে সচেতনতামূলক বিভিন্ন ফেস্টুন লাগানো হয়েছে। বিশেষ করে আজকের শিশু তথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বনের গুরুত্ব তুলে ধরাই হচ্ছে মূল লক্ষ্য। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে টু ফাইট এগেইনস্ট ইলিগাল ট্রেড অন ওয়াইল্ড লাইফ। এবং এই তাৎপর্যপূর্ণ দিনটিকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছি। সকালে আমাদের বিভিন্ন অফিস কমপ্লেক্সে আমরা একটা সাফাই অভিযান করেছি এবং এখন বেলা 10 ঘটিকা থেকে আমরা বিশালগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা করছি এবং এরপরে কুইজ কম্পিটিশন হবে। এইভাবেই আমরা এই দিনটিকে আজকে উদযাপন করছি। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাছাড়া এদিন সকালে ফরেস্ট অফিস কমপ্লেক্সে সাফাই অভিযানও করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সামান্য বৃষ্টিতে জলমগ্ন ধলাই জেলার কৃষি বীজাগার এবং সার বিতরণ কেন্দ্রে নষ্ট হচ্ছে প্রচুর সার। সমস্যায় বেনিফিশিয়ারিরা। বর্তমানে বৃষ্টির মৌসুম শুরু হয়ে গেছে। এমনিতেই অল্প বৃষ্টিতে আমবাসা 44 নং জাতীয় সড়ক ধলাই নদীর রূপ নেয়। এদিকে আমবাসা পুর পরিষদের কোনো ভূমিকা নেই। শুধুমাত্র মাস্টার প্ল্যান ঠিক করতে করতে চলে যাবে 5টি বছর। এদিকে আমবাসা গন্ডাছড়া রাস্তার পাশে রয়েছে
ধলাই জেলা কৃষি বীজাগার এবং সার বিতরণ কেন্দ্র। এখান থেকে বেনিফিশিয়ারিদের সার বিতরণ করা হয়। অল্প বৃষ্টিতেই রাস্তার সমস্ত জল ঢুকে যায় অফিসের ভেতরে, ফলে প্রচুর পরিমাণে সার নষ্ট হয়েছে বলে খবর। জানা যায় বহুবার আমবাসা পুর পরিষদে এ বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই অবস্থায় সার নিতে আসা বেনিফিশিয়ারিরা নানা সমস্যায় পড়তে হচ্ছে। গোটা বিষয়ে অফিসের দুজন কর্মী জানান, কেমন সমস্যা হইতেছে এদিকে? সমস্যা তো ওই গোডাউনে গাড়ি ঢুকতো না, সারের গোডাউন তো। কতদিন ধরে প্রবলেম এটা মনে করতেছেন? এটার প্রবলেম তো 4-5 বছর দিন। ওই বর্ষা সিজনে মাটি ভাঙা জায়গায়, এরপরে আর গাড়িও ঢুকে নাকি প্রবলেম হয় অনেক। মিউনিসিপ্যালিটিতে একবার জানানো হয়েছিল, আমার সেক্টর অফিসারে জানানো হয়েছিল। এরপরে তারা কইছে এটা দেখবো, কিন্তু তারপরে আর কিছু খবর পাইছে নাকি, আর কিছু করা হইতেছে না, এইভাবেই চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মোড়ায় ধস পড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। ধস পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘটনা শনিবার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মোড়ায়। অবশ্য ঘটনার 15 ঘন্টা পর সিআরপিএফ 71 ব্যাটালিয়নের বি কোম্পানি, মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং পিডব্লিউডি আমবাসা ও মুঙ্গিয়াকামি ডিভিশনের অক্লান্ত চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। প্রতি বছরই বর্ষার সময়ে 18 মোড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস পড়ে। ব্যাপক ক্ষতি হয় জানমালের। ভোগান্তির শিকার হতে হয় অনেককেই। শনিবার রাতেও তাই হলো। রাত্রি 9:30 নাগাদ 18 মোড়ায় আছড়ে পড়ে ধস। সাথে ছিল মুষলধারে বৃষ্টিও। ফলে 18 মোড়ায় আসাম আগরতলা জাতীয় সড়কের 2-3 কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় 10টি ধস পড়ে। ভেঙে পড়ে গাছপালাও। এতে আটকে পড়ে অসংখ্য ছোট বড় গাড়ি। এর মধ্যে ছিল মালবাহী ও যাত্রীবাহী গাড়ি, ছিল অ্যাম্বুলেন্সও। ধস পড়ার খবর পাওয়া মাত্রই রাতেই ঘটনাস্থলে ছুটে যান সিআরপিএফ 71 ব্যাটালিয়ন বি কোম্পানির জওয়ানরা। যান মুঙ্গিয়াকামি থানার পুলিশও। এরা রাতভর দেয় নিরাপত্তা। রবিবার 7 সকালে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ ডিসিএম দ্বয় আশিস বিশ্বাস ও প্রণয় দেবনাথ। পূর্ত দপ্তরের আমবাসা এবং মুঙ্গিয়াকামি ডিভিশনের কর্মীরা 4টি ড্রজার নিয়ে যান ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতা শুরু করেন ধসের সারাইয়ের কাজ। ঘটনার 15 ঘন্টা পর বেলা 12টা নাগাদ ধস সরানোর পর ছোট গাড়ি চলাচল শুরু হয়, তবে বড় গাড়ি চলে বিকেল নাগাদ। এটা জিবি হসপিটালে যাইতাম আসলাম কালকে 9:30 10টার মধ্যে। দুটো দিকে 10 বছর আর যাইতে পারছি না। রুগী ছিল? হ্যাঁ, রুগী ছিল। রুগী গেছে গা। এমএলএ ড্রাইভার। রুগী কই গেছে? দলাই ডিস্ট্রিক্ট হসপিটালে। আবার ব্যাক করেছে না আগরতলা গেছে? না, ব্যাক করছে। যাইবে কেমন? দুটো দিকে 10 বছর তো এদিকে যাইতে পারে না। আপনার গাড়ি যেতে আসছে না? না, আমার গাড়ি যাই কেমনে যাইবো দেন অবস্থা। তো গেছে কেমনে? গেছে অটো দিয়ে গেছে বোধহয় এখান থেকে, তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে গেছে অন্য অ্যাম্বুলেন্স কয়েক দিকে। আমি ঠিক করতে পারতাম না। আমরা ওইখানে চন্দ্রপুর গাড়ি চলছে, মানে ওই 8:20 নাগাদ এখান থেকে রওনা হইতে হইতে। সকাল না রাত্রে? রাত্রে এমন নাগাদ আমরা রওনা হয়েছি। রওনা হইতে হইতে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়তে পড়তে আইছি, মানে রাস্তাতে এমন ধস পড়ছে, মাটি যে পড়তেছে এদিকে এই পাহাড় থেকে বড় বড় লগ আইতেছে। এরপরে গাড়ি আর চলতে পারতেছে না। নজর আছে, তাতে প্রায় 9টার মতো স্পটে কালকে রাত্রে পড়ে, এবং উদ্ধারের কাজ, এটা ধস সরানোর কাজও চলছে। আপনারা দেখছেন মোটামুটি আমরা শেষ পর্যায়ে প্রায়, আশা করছি কিছুক্ষণের মধ্যে। তো কয়টা নাগাদ গাড়ি চলাচল স্বাভাবিক? আর কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি। আমাদের প্রায় আমবাসা থেকে, তেলিয়ামুড়া থেকে ড্রজার এখানে কাজ করছে। কয়টা ড্রজার কাজ লাগানিছি এবং কতজন কর্মী নিয়োগ করেছে? এখন পর্যন্ত এই রাইট নাও এই প্যাচটার মধ্যে 4টা ড্রজার কাজ করছে। আর কর্মী 4টা ড্রজার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় বাদ্যাদিঘি শক্তিমাতা সামাজিক সংঘের উদ্যোগে বিদ্যালয়ের হল ঘরে যুব সচেতনতামূলক এক শিবিরের আয়োজন করা হয়। রবিবার বেলা 11টায় বিশালগড়স্থিত বাইদারদিঘি শক্তিমাতা সামাজিক সংঘের উদ্যোগে বাইদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে যুব সচেতনতামূলক এক শিবিরের আয়োজন করা হয়। বিশেষ করে বর্তমান যুগের যুবক বা মানুষরা বিভিন্ন দপ্তর থেকে কিভাবে সুযোগ সুবিধা পাবার মাধ্যমে একটি সুন্দর গ্রাম বা শহর তৈরির পাশাপাশি আর্থসামাজিক ক্ষেত্রে নিজেকে কিভাবে তৈরি করতে পারবে,
এ বিষয়ে বিস্তারিত জ্ঞানার্জনের উপরই এই শিবিরের আয়োজন। এদিনের শিবিরে বন দপ্তরের আধিকারিক কৃষ্ণগোপাল রায়, অতিরিক্ত বন আধিকারিক সাবির দাস, শিক্ষা দপ্তরের সত্যেন্দ্র ভৌমিক এবং গুয়াহাটি গেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অমর দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এ শিবিরে বিশদ আলোচনা করেন। সিপাহীজলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা করেন। বন দপ্তর আরডি ডিপার্টমেন্টের পরে শীর্ষস্থানে আছে এবং অ্যাসেট তৈরির ক্ষেত্রে বন দপ্তর সবার আগে আছে। অ্যাসেট তৈরি আরডি ডিপার্টমেন্ট হয়তো বা ম্যাক্সিমাম ফান্ড খরচ করেছে, কিন্তু অ্যাসেট তৈরি করে দেখাতে পারিনি এখনো, কিন্তু বন দপ্তর দেখিয়ে দিয়েছে। আমরা এবছর 1.5 কোটি টাকা, সিপাহীজলা অভয়ারণ্য 1.5 কোটি টাকা MGNরেগা থেকে এবছর কাজ নিয়েছি। প্রত্যেকটা ইকো ডেভেলপমেন্ট কমিটি কেউ বাদ যায়নি, সব জায়গায় কাজ আছে। কি কাজ? আমাদের কাজটা খুব স্পেসিফিক। আমরা ইট বালু সিমেন্টের কাজ করব না, আমরা করছি নার্সারি এবং প্ল্যান্টেশন। কি প্ল্যান্টেশন? এটা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, প্ল্যান্টেশনটা মূলত এতদিন হয়ে আসছিল আগর, নাগেশ্বর। এদিনের শিবিরে এলাকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংস্থা সভাপতি ডক্টর প্রসেনজিৎ দেবনাথ অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিদয়া দ্বাদশ বিদ্যালয়ের এক কৃষকের সন্তান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে কৃতকার্য হওয়ায় খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক কৃষি মজুরের সন্তান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করায় খুশির হাওয়া বইছে গ্রামে। নিদয়ার কাঁঠালবাড়ি পাড়ার জনার্দন বৈদ্যের এক ছেলে সঞ্জয় বৈদ্য, তার প্রাপ্ত নম্বর সর্বমোট 575। 5টি বিষয়ে সে লেটার মার্ক পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় অঙ্কে 99 পেয়েছে। অন্যান্য 4টি বিষয় যেমন ইতিহাসে পেয়েছে 83, জীবন বিজ্ঞানে পেয়েছে 88, প্রাকৃতিক বিজ্ঞানে পেয়েছে 80 এবং ভূগোলে পেয়েছে 82। এছাড়া ইংরেজিতে পেয়েছে 67, বাংলায় পেয়েছে 74 নম্বর। নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বরাবরই পরীক্ষায় ভালো ফলাফল করে ছাত্রছাত্রীরা, এবারও তার ব্যতিক্রম নয়। 25 জন মাধ্যমিক পরীক্ষায় বসে 24 জন উত্তীর্ণ হয়। তার মধ্যে প্রথম বিভাগে 3 জন, দ্বিতীয় বিভাগে 3 জন উত্তীর্ণ হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল করে সঞ্জয় বৈদ্য। সঞ্জয়ের বাবা জনার্দন একজন কৃষি মজুর, মা নীলিমা বৈদ্য রেগা শ্রমিক। স্বামী স্ত্রী উভয়ের মজুরির উপর নির্ভরশীল 4 জনের সংসার। দারিদ্রতার সাথে সংগ্রাম করে সংসার চালাতে হয়। সরকারি সাহায্য ও পরিবারের ভাগ্যে তেমনটা জোটেনি। বিপিএল কার্ডও আদায় করা সম্ভব হয়ে ওঠেনি। অর্থের অভাবে কোনো গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়াও সম্ভব হয়নি। তবু মাঝে মাঝে বিদ্যালয় শিক্ষক প্রবীরশীল সঞ্জয় কর ও চয়ন সরকারের কাছে গিয়ে কিছুটা শিক্ষার অনুপ্রেরণাতেই তার এই সাফল্য এসেছে বলে দাবি। সঞ্জয়ের অভিমত, নিদয়া দ্বাদশে বিজ্ঞান শিক্ষক নেই। তাছাড়া যে পাড়ায় তার বাড়ি, এখানে সামাজিক পরিবেশ সুষ্ঠুতার প্রতিকূলে। কাজেই তার প্রত্যাশা বিলোনিয়া আর্য কলোনিতে ভর্তি হওয়ার ইচ্ছা। ছেলের এই প্রত্যাশা পূরণে মা বাবা এখন যথেষ্ট তৎপর। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, যে কোনো এরকম পরিস্থিতি নেই, কাম করছি, মানুষের কাম করি, যে টাকা পাই এই টাকা দিয়ে কোনো রকমের কাগজ বই কিনি, বইও ঠিক মতো কিনতে পারছি না। আমাদের স্যাররা দিচ্ছি স্কুল থেকে কিছু বই দিয়া কোনো রকম পাস করছি। তারপরে এইবার সায়েন্সে পড়া কোনো রকম চেষ্টা করতে আছি যদি পারি। এরকম কোনো পরিস্থিতি আমার বাবা জুড়ে না। আমার বাবা ভীষণ বই একটাও আছে, এটার দ্বারা কিছুই হইতে আসে না। তো আমরা কেটে করবো, খুব কষ্টেই মানে হইতে আসে। আমার এখন আর করার মতন কোনো সামর্থ্য নাই। আমি বহু কষ্টে এই জায়গা নিয়েছি। আমরা দুইজনে, হের মা এবং আমি দুইজনে আমরা খেতে কাজ টাজ করিয়া বহু কষ্টে এই জায়গা নিয়েছি। এখন আমার দ্বারা অসহায়। আমি এখন এই ছেলের আশা ভবিষ্যতে বড় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি অসহায় গরিব, আমি আর পারা অক্ষম। তাই আমি রাজ্য সরকারের কাছে আমি ভিক্ষা চাচ্ছি আমার ছেলে লেখাপড়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ মরণ ফাঁদে পরিণত আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ বিদ্যালয়টি যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, ফলে আতঙ্কিত স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। স্বাধীনতার কয়েক বছর পর সম্ভবত 1952 সালে স্থাপিত হয় আমবাসার 44 নং জাতীয় সড়ক লাগোয়া চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বর্তমান সময়ে প্রান্তিক রাজ্য ত্রিপুরা ভূমিকম্পের লাল সতর্করেখা 5 নম্বরে রয়েছে, এর মধ্যে ধলাই জেলা 1 নম্বরে। এইসব বিষয় সবার জানা থাকলেও বিদ্যালয় শিক্ষা দপ্তর কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। দ্বিতল বিশিষ্ট এই বিদ্যালয়ে কক্ষ থেকে শুরু করে দেওয়ালে বিশাল ফাটল দিয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। অন্যদিকে আমবাসা সিএমও অফিসের পেছনে গড়ে উঠছে
এই বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি, কিন্তু কবে নাগাদ চালু হবে তা হয়তো কেউই জানেন না। এদিকে এই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এই বিদ্যালয়ে তিনি 20 বছর ধরে চাকরি করছেন। তখন থেকে এই অবস্থা। পুর পরিষদ এমনকি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিককে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। বর্ষাকালে বৃষ্টি ঢুকে কক্ষে, খানিকটা মেরামত করার প্রয়োজন বোধ করছে না কেউই। এটা দিয়ে জল পুরা পুরা আবার আনতে তোমার 22 টাকা। এই যে এটাতে পুরা জল পড়ে। এটা তো দীর্ঘদিন ধরেও এটা আমি আজকে 19 বছর হয়েছে, 20 বছর হয়েছে পাইছি। 20 বছর আগে আমি দেখছি এটা ফাটা। 20 বছর আগে আমি ফাটা দেখছি, এখনও এটা ফাটা। কোন সময় যে অ্যাক্সিডেন্ট হইব মানে বলা যায় না। এরপরে পরীক্ষা চলাকালীন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দরজা ভেঙে পড়ে, জানলা ভেঙে পড়ে, জানলা দিয়েছে প্লাস্টার ভেঙে পড়ে, ওই রুমের এদিকে আছে প্লাস্টার ভেঙে পড়ে গেছে। এটা তো তোমার বালা, এদিকে তো আমরা পরে কোনো রকম টিয়া করে রাখছি। মাধ্যমিক পরীক্ষার সময় ভেঙে পড়ে থাকে। তো তুমি সব রেডি করছি আমরা। এখানে একটা রিপোর্ট দিচ্ছি, এর কাছে রিপোর্ট দিচ্ছি আমরা, রিপোর্টে আমরা চিঠি লিখিত চিঠি দিচ্ছি বিল্ডিংয়ের কন্ডিশন এরকম। কারণ সেরা সবই দিচ্ছে যাইব কাজে যাইব কাজে যাইতে গিয়ানি আমরা যাইবার আগেনি আমরা পড়ে জায়গা। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নেবে, এটাই এখন প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। কাতারের প্রথম সারি শিল্পপতিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে তাদের ভারতে আসার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 33 জন। রবিবার থেকে হরিয়ানায় নতুন করে জাট আন্দোলন শুরু হলো। রোহতক জেলার জেসিয়া গ্রাম থেকে শুরু হয়েছে ধর্ণা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।